নরওয়ের ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গার সে তার টিউশন ফিসটা 70% বেশি কমিয়ে এখন প্রায় বছরে 65 থেকে 85,000 NOK এর মধ্যে টিউশন ফি নিয়ে এসেছে। স্টুডেন্টদের জন্য কোনো ব্লক মানি দেখাতে হয় না বা কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না। তো স্টুডেন্টদের জন্য ব্লক মানি নরওয়ের গভর্নমেন্টকে সেন্ড করে দিতে হয় ইউনিভার্সিটির থ্রুতে। এর জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। এখানে স্পাউসদের জন্য ব্লক মানি সেন্ড করার কোনো দরকার নেই। আপনার ভিসা হওয়ার চান্স 99%। আপনি নরওয়েতে আসার পর 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনি আপনার সমস্ত টাকা চাইলে দেশে সেন্ড করতে পারেন। তো এখানে হচ্ছে আপনার 200 NOK হচ্ছে মিনিমাম স্যালারি, আর হচ্ছে আপনি মাসে 80 ঘন্টা কাজ করবেন। তো দেখা যাচ্ছে যে এখানে আপনার 16,000 NOK ইনকাম। তো আপনার খরচ হচ্ছে 10 থেকে 12,000, তো 4,000 NOK আপনার সেফ। আর একটা আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ যারাই আসবেন এখানে অ্যাটলিস্ট পড়াশোনাটা কমপ্লিট করবেন এখানে এসে। আসসালামু আলাইকুম ফ্রম নেক্সট টু নরওয়ে। আজকে আমি একটি নরওয়ের বাস্তব চিত্র নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি, বিশেষ করে তাদের জন্য যারা 2026 সালে নরওয়েতে স্টুডেন্ট ভিসা হিসেবে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তো আমি সিয়াম, আমি নরওয়েতে আছি প্রায় 3.5 বছরেরও বেশি সময় ধরে। আমি এসেছিলাম 2022 সালে স্টুডেন্ট ভিসা হিসেবে। তো আমি ভাবলাম যে নরওয়ের বাস্তব চিত্র নিয়ে আমার এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। কেননা আমি নরওয়ের খুব কাছ থেকেই নরওয়ের পড়াশোনা, নরওয়ের কাজ, নরওয়ের আবহাওয়া যাই বল না কেন সবই খুব কাছ থেকে শিক্ষা নিয়েছি বা খুবই কাছ থেকে দেখেছি। তো আমি চাচ্ছি যে আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারা আপনাদের ডিসিশনটা খুব সুন্দরভাবে নিতে পারেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবাই উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা লম্বা না করে আমরা ভিডিওর মূল বিষয়ের দিকে চলে যাচ্ছি। তো আমরা যখন 2022 সালে এসেছিলাম তখন হচ্ছে আমরা লাস্ট ব্যাচ ছিলাম, যে হচ্ছে আমাদের কোনো পড়াশোনার জন্য খরচ দিতে হয়নি। তার মানে আমরা নরওয়ের ফ্রি এডুকেশনটি পেয়েছিলাম। কিন্তু আমাদের পরবর্তী ব্যাচ থেকেই আমরা শুনেছি যে নরওয়ের গভর্নমেন্ট নরওয়েতে টিউশন ফি অ্যাড করে দিয়েছিল, এবং যেটা ছিল হিউজ পরিমাণের, যার এমন আনুমানিক ছিল বছরে প্রায় 1.5 থেকে 2 লাখ NOK-এর মতো, যেটা বাংলা টাকা কনভার্ট করলে প্রায় আপনার 18 থেকে 25 লাখ কাইন্ড অফ এরকমই চলে আসে। তো এটা সেটা হচ্ছে বছরে। তো মাস্টার্স হয় 2 বছরে, তার মানে হচ্ছে বছরে আপনাকে 50 থেকে 60 লাখ টাকা হচ্ছে আপনাকে টিউশন ফির জন্যই দিতে হবে। তো এর জন্য হচ্ছে দেখা যায় নরওয়েতে কেউ পড়াশোনার জন্য অত বেশি একটা আগ্রহ দেখাচ্ছিল না। কিন্তু সম্প্রতি আমরা দেখতে পারতেছি যে নরওয়ের ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গার সে তার টিউশন ফিসটা 70% বেশি কমিয়ে এখন প্রায় বছরে 65 থেকে 85,000 NOK এর মধ্যে টিউশন ফি নিয়ে এসেছে। তো এই জন্য আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মানুষ নরওয়েকে চুজ করতেছে হায়ার স্টাডির জন্য। তো এইসব বিষয় নিয়ে হচ্ছে অনেকে অনেক কিছু কোশ্চেন করেছিল। তো আমি ফেসবুক ঘাটাঘাটি করে বা হচ্ছে কিছু কমেন্ট পেয়ে বা কিছু আমার মেসেজের থ্রুতে যেসব কোশ্চেন গুলো পেয়েছি সেগুলো একটা লিস্ট আউট করে ফেলেছি, এবং আমি চেষ্টা করব এই কোশ্চেন গুলো এক এক করে অ্যান্সার দেওয়া। তো শুরুতেই হচ্ছে প্রুফ অফ ফান্ড নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি, কারণ এই কোশ্চেনটাই আমি সবচেয়ে বেশি পেয়েছিলাম। তো প্রুফ অফ ফান্ড হচ্ছে কি, অনেকে কোশ্চেন মানে ম্যাক্সিমাম মানুষই কোশ্চেন করতেছে যে স্পন্সর কি হবে বা স্পন্সর কারা হতে পারবে, তারপর হচ্ছে আমাকে কি ব্লক মানি কত দেখাতে হবে, তারপর স্পাউসের জন্য কত, স্টুডেন্টের জন্য কত, এগুলো জানতে চাচ্ছিল সবাই। তো আমি বলবো যে হচ্ছে স্টুডেন্টদের জন্য কোনো ব্লক মানি দেখাতে হয় না বা কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না। তো স্টুডেন্টদের জন্য ব্লক মানি নরওয়ের গভর্নমেন্টকে সেন্ড করে দিতে হয় ইউনিভার্সিটির থ্রুতে। তো এটা হচ্ছে যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা সেন্ড করতে পারেন, অথবা আপনার প্যারেন্টস এর মাধ্যমে, অথবা হচ্ছে আপনার স্পাউসের মাধ্যমে, অথবা আপনার নিজের অ্যাকাউন্টের মাধ্যমেও হচ্ছে আপনি টাকাটা সেন্ড করতে পারেন। তো জাস্ট বাংলাদেশ ব্যাংকে হচ্ছে একটা স্টুডেন্ট ফাইল খুলবেন, খুলে হচ্ছে জাস্ট নরমাল আপনি টিউশন ফিটা সেন্ড করে দিবেন। তো সোর্স অফ ফান্ড, তারপর হচ্ছে এটার পেপারস, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো কোনো কিছু দরকার নেই স্টুডেন্টদের জন্য। এখন চলে আসি আমি স্পাউসদের জন্য। স্পাউসদের জন্য হচ্ছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। তো সেই ব্যাংক স্টেটমেন্টটা আপনার নিজের হতে পারে, মানে স্পাউসদের যে আবেদন করতেছে তার হতে পারে, অথবা যে স্টুডেন্ট মানে অ্যাপ্লিক্যান্ট তার হতে পারে, অথবা ফার্স্ট ব্লাড মানে প্যারেন্টস, ব্রাদার্স, সিস্টার্স তাদের হতে পারে। ইটস ডাজন্ট ম্যাটার। তো আপনাকে জাস্ট হচ্ছে স্পাউসদের জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। এখানে স্পাউসদের জন্য ব্লক মানি সেন্ড করার কোনো দরকার নেই। তো এখন হচ্ছে নেক্সট কোশ্চেনটা যেটা সবার মাঝে এসেছিল, সেটা হচ্ছে যে
স্পাউসদের জন্য যদি আমি ব্যাংক স্টেটমেন্ট দেখাবো সেটা কত টাকার মতো দেখাতে হবে। তো সেটা হচ্ছে কি আমরা যখন 2022 সালে এসেছিলাম তখন একজন স্পাউস এবং সাথে একজন বাচ্চা থাকলে সেটা আনুমানিক 20 থেকে 25 লাখের মতো তারা শো করেছিল। এখন যেহেতু হচ্ছে বছর বছর একটু বাড়তিছে, রেটের মানও একটু ঊর্ধ্বমুখী, তো এর জন্য হচ্ছে দেখা যায় আপনারা 30 থেকে 25 লাখ টাকা যদি আপনারা ব্যাংকে রাখেন তো আই গেস ইটস আ সেফ সাইড। আর একটা কোশ্চেন চলে আসতেছিল যে স্পাউস কি হচ্ছে স্টুডেন্টদের সাথে সাথে আসতে পারবে কিনা। আমি বলবো যে হ্যাঁ, নরওয়ে এখনো হচ্ছে স্পাউসদের খুব ফাস্ট আপনার ভিসা প্রসেসিং করে ফেলে। তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 90% হচ্ছে স্পাউসরা স্টুডেন্টদের সাথেই ফ্লাই করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্পাউসদের কিছুটা ডিলে হয়, আনুমানিক 1 মান্থের বেশি কারো এখনো যায়নি, আমি শুনিনি। তো এই তো গেল আপনার স্পাউসদের ক্ষেত্রে। তো এখন হচ্ছে যে মাল্টিপল স্পন্সর, যেটা বলবো হ্যাঁ এটাও অ্যালাউ। মাল্টিপল স্পন্সর হচ্ছে আপনার লাইক আপনার বাবা মা হতে পারে, অথবা আপনার বাবা মা আপনি 3 জন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট হতে পারে, অথবা আপনি আপনার স্পাউস 2 জন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট হতে পারে as usual. And then next question is about UDAI application fees. So একটা স্টুডেন্টদের আবেদন করার জন্য আপনাকে 5300 NOK পে করতে হয় অ্যাপ্লিকেশন ফি হিসেবে, আর এই টাকাটা হচ্ছে নন রিফান্ডেবল। আপনার ভিসা হোক বা না হোক, আপনি নরওয়েতে আসেন কিংবা না আসেন, আপনাকে এই টাকাটা ফেরত দেওয়া হবে না। আর একটা কথা বলে রাখি যে আপনার ইউনিভার্সিটি যদি আল্লাহর অশেষ রহমতে যদি ইউনিভার্সিটিতে আপনি সিলেক্ট হয়ে যান তাহলে আপনার ভিসা হওয়ার চান্স 99%। তো মানে একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়া মানে আপনি ধরে নিতে পারেন যে ইনশাআল্লাহ আপনার নরওয়ের স্টুডেন্ট ভিসাটা হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এই কোশ্চেনটা হচ্ছে আমি পেয়েছিলাম যে টিউশন ফি কত হতে পারে। তো আমি জাস্ট হচ্ছে এখন পর্যন্ত শুনেছি যে ইউনিভার্সিটি অফ স্তাভাঙ্গারই হচ্ছে টিউশন ফি কমিয়েছে, অন্য কোনো ইউনিভার্সিটি এখনো কমায় নেই। তো অন্যান্য ইউনিভার্সিটিতে এখনো স্টিল 1.5 থেকে 2 লাখ নকের মধ্যেই আপনার টিউশন ফি ঘোরাফেরা করতেছে এক বছরের জন্য 1.5 থেকে 2 লাখ। তো আর হচ্ছে ব্লক মানি। তো আমাদের সময় ব্লক মানি ছিল 1,30,000 নক। সো এটা হচ্ছে এখন বেড়ে আপনার 1,60,000 নক হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আপনারা বাংলা টাকা কনভার্ট করে নেবেন। বাংলা টাকা কত হয় আই গেস আজকের রেট অনুযায়ী হচ্ছে 1 নক ইজ ইকুয়াল টু 12 বিডিটি। আর একটা হচ্ছে কি আপনি সার্ভাইভের জন্য কত টাকা, আমি বলবো যে হচ্ছে আপনারা তো হচ্ছে 1.5 লাখ নক ব্লক মানি দিয়ে হচ্ছে এখানে এসেছেন, আর সাথে সাথে আপনি এখানে 3 থেকে 4 মাস আপনি যাতে কাজ না করেও এখানে সার্ভাইভ করতে পারেন সেই পরিমাণ অ্যামাউন্ট আপনি সাথে করে আপনার নিয়ে আসেন। আরেকটা কথা বলবো ব্লক মানির ব্যাপারে, সেটা হচ্ছে কি আপনার নরওয়েতে আসার পরপরই আপনি ইনশাআল্লাহ ব্লক মানিটি আপনি পেয়ে যাবেন। আপনার যখনই হচ্ছে আপনার নরওয়েতে ব্যাংক অ্যাকাউন্টটি হয়ে যাবে তখনই সাথে সাথে আপনার সমস্ত টাকা আপনি আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন, এবং আপনি চাইলে সেই টাকা আপনি দেশেও দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনি নিজের কাছেও রেখে দিতে পারেন, আপনার যেটা পছন্দ বা আপনি যেটা ভালো মনে করেন সেটা। আর একটা ব্লক মানি সম্পর্কে বলবো যে অনেক ইউনিভার্সিটি হচ্ছে যে আপনাকে হচ্ছে টেম্পোরারি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়, কেননা আপনার ইউরোপে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ইটস আ লেন্দি প্রসেস। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা সম্পর্কে জানতে চান তাহলে হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে পারেন। আমি আমার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমার আই কার্ডও দিয়ে দেবো। ইউনিভার্সিটির একটি আপনার নামে একটি টেম্পোরারি আপনার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবে, যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার হচ্ছে ব্লক মানিটি সেন্ড করে দিবে, এবং আপনি সেই টেম্পোরারি কার্ডটি দিয়ে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন। সেটা সেই টাকা দিয়ে হচ্ছে আপনি দেশে সেন্ড করতে পারবেন কিনা আমি শিওর না, আই গেস হচ্ছে আপনি পারবেন না। আপনাকে হচ্ছে ফার্স্ট আপনার নরওয়েজিয়ান একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর হচ্ছে আপনি আপনার টেম্পোরারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে নরওয়েজিয়ান ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, তারপর সেই অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে টাকা দেশে সেন্ড করে দিতে পারেন। তো আই গেস আপনি নরওয়েতে আসার পর 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনি আপনার সমস্ত টাকা চাইলে দেশে সেন্ড করতে পারেন। আর একটা হচ্ছে সার্ভাইভের জন্য, হ্যাঁ সার্ভাইভের জন্য আমি বলবো যে মিনিমাম 4 মাস যাতে সার্ভাইভ করতে পারেন, 4 মাসের খরচটা আপনি নিয়ে আসবেন। তো এখন হচ্ছে অনেকে বলবো যে ভাই খরচ কত, খরচটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে। আমি হচ্ছে যেহেতু সিঙ্গেল, তো আমি হচ্ছে সিঙ্গেলের ওয়েতে হচ্ছে আমি আমার খরচটা হচ্ছে আপনাদের সামনে শেয়ার করতেছি। তো এখানে যারা স্টুডেন্ট আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের জন্য স্টুডেন্ট হাউজিং kind of like they give 100% assurity that you will get your student housing. সো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তারা অবশ্যই একটি স্টুডেন্ট হাউজিং পেয়ে যাবেন। এটা হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে আপনাদেরকে গ্যারান্টি দিবে।
তো দেখা যায় সেখানে একটু আপনার বাসা ভাড়া একটু কম হয়ে যায়, তারপরেও হচ্ছে দেখা যায় সেটা প্রতি মাসে আপনার 5,500 অথবা 6,000 নকও হয়ে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে আপনার 3,500 নকও হয়ে যেতে পারে, এটা ডিপেন্ড করে আপনার বাসার সাইজের উপর। তারপর হচ্ছে কি আপনার ইলেকট্রিসিটি, তো হচ্ছে স্টুডেন্ট হাউসে কোনো ইলেকট্রিসিটি বিল আপনার নেই, সেটা হচ্ছে আপনার বাসা ভাড়ার সাথে ইনক্লুডেড। কিন্তু আপনি যদি প্রাইভেট হাউজিং এ থাকেন তাহলে হচ্ছে আপনাকে প্রতি মাসে সামারের জন্য 1,000 নক আপনাকে দিতে হবে, আর উইন্টারের জন্য সেটা আই গেস 3,000 নকও হয়ে যেতে পারে অথবা 4,000 নকও হয়ে যেতে পারে, ডিপেন্ড করে আপনি কিরকম হচ্ছে আপনি কত পরিমাণ আপনি ইলেকট্রিসিটি কনজিউম করতেছেন তার উপর। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার স্টুডেন্ট হাউজিং সম্পর্কে বলবো, যে হচ্ছে শুধুমাত্র আই থিঙ্ক যে অসলো স্টুডেন্ট হাউজিং এ হচ্ছে আপনাকে স্টুডেন্ট হাউজিং এর মধ্যে আপনার যে চাইল্ড সেটা অ্যালাউ, আর হচ্ছে আই থিঙ্ক অসলোর বাহিরে যেসব স্টুডেন্ট হাউজিং গুলো আছে সেখানে শুধুমাত্র হয় স্টুডেন্ট অথবা হচ্ছে হাজবেন্ড এন্ড ওয়াইফ, এই দুজনই অ্যালাউ। আপনার চাইল্ডের জন্য কোনো তারা স্পেস রাখেনি, তো হচ্ছে আপনার চাইল্ড থাকলে আপনাকে অবশ্যই একটি প্রাইভেট হাউজিং দেখতে হবে, এটা যদি অসলো বাহিরে হয়। আর যদি অসলো হয় তাহলে ক্রিনশটে অনেক অ্যাপার্টমেন্ট দেখেছি আমি, যে সকল ভাইয়া আপুরা আপনার বাচ্চা সহ স্টুডেন্ট হাউজিং এ থাকতেছে। আরেকটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশনের জন্য আপনি 1,000 নক ধরে রাখতে পারেন, খাওয়া দাওয়ার জন্য আপনি 2,500 থেকে 3,000 অথবা 4,000 নক ধরে রাখতে পারেন। তো এগুলা হচ্ছে আমি যদি সবগুলো একসাথে বলি তো আপনার প্রতি মাসে খরচ হবে আনুমানিক 10 থেকে 12,000 নকের মতো। তো এটা হচ্ছে আপনি বাংলাটাকে কনভার্ট করে নেবেন, 10,000 থেকে 12,000 নক বাংলাটাকে কতটুকু হয় সেটা আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন। তো আমি বলবো যে 4 মাস চলার জন্য যত পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ টাকা আপনি সাথে করে নিয়ে আসেন। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যে জবের ব্যাপারে। তো আমরা এখানে স্টুডেন্টরা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসেই দেখা যায় আমরা অড জব করে থাকি, কেননা হচ্ছে নরওয়ে ইজ আ ভেরি এক্সপেন্সিভ কান্ট্রি। এখানে সার্ভাইভ করার জন্য আপনার বাংলাদেশ থেকে টাকা এনে এখানে লাইফ লিড করা কোয়াইট ইম্পসিবল, সবার জন্য না, তবে ম্যাক্সিমামের ক্ষেত্রে কোয়াইট ইম্পসিবল। তাই এই জন্য হচ্ছে আমরা দেখা যায় 99.999% হচ্ছে আমরা এখানে এসে অড জবে ঢুকে যাই। তো অড জব পাওয়ার ক্ষেত্রে দেখা যায় আপনাকে 1.5 থেকে 2 মাস আপনাকে মিনিমাম 1.5 থেকে 2 মাস আপনাকে ওয়েট করতে হবে। আর সবার ক্ষেত্রে বলবো না যে সবাই 1.5 থেকে 2 মাসের মধ্যেই জব ম্যানেজ করতে পারবে, অনেকের ক্ষেত্রে দেখা যায় 6 মাসে বসে থাকবে। যেমন আমি যদি আমার কথাই বলে থাকি, তো দেখা যায় আমি এখানে এসে 6 মাসে বসেই ছিলাম, মানে বসেছিলাম বলতে অনেক কাজ খুঁজেছি, কোনো কাজ ওরকম ভাবে পাওয়া হয়নি। তো এটা ডিপেন্ড করে হচ্ছে কেউ কেউ দেখা যায় আসার সাথে সাথে 1 মাসের মধ্যে পেয়ে যাবে, কেউ কেউ 6 মাস লাগবে, কেউ কেউ 2-3 মাসের মধ্যে পেয়ে যাবে, তো ডিপেন্ড করে এটা। আর এখানে অড জব সম্পর্কে আমি বলবো, রেস্টুরেন্ট আছে, ফুডোরা আছে, ওল্ড আছে, তো এটা হচ্ছে অন্য টপিকস, তো এই টপিক আমি এখন আলোচনা করবো না, আমি হচ্ছে এখন এটা ওভারভিউ সম্পর্কে আলোচনা করতেছি। তার পরবর্তীতে কোশ্চেন হচ্ছে লিভিং কস্ট বলা হয়ে গেছে, জব মার্কেট। আচ্ছা, জব মার্কেট আর আর্নিং যেটা, সেটা নিয়ে হচ্ছে আমি এখন কথা বলতেছি। জব মার্কেট সম্পর্কে যদি আমি বলি, এইখানে জব মার্কেট খুবই ছোট। আপনার ক্যাপিটাল হচ্ছে অসলো, তো অসলোতে দেখা যায় মূলত মোটামুটি জব খুব ইজিলি ম্যানেজ করা যায়, কিন্তু অসলোর বাইরে যে সিটিগুলো আছে সেগুলোতে জব ম্যানেজ করা ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। স্টাভাঙ্গার এটা খুবই বড় একটি শহর, দেখা যায় যে অসলোর পরেই হচ্ছে স্টাভাঙ্গার জনসংখ্যার দিক থেকে। তাহলে হচ্ছে দেখা যায় স্টাভাঙ্গারও অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেকগুলো জব অপরচুনিটিস আছে। অসলোর পর আমি যদি হিসাব করি তাহলে স্টাভাঙ্গার ইজ আ ভেরি গুড চয়েস to live there because there has a lot of opportunities to work there. তো আর হচ্ছে আর্নিং সম্পর্কে আমি বলতেছি, তো যে স্টুডেন্ট হিসেবে আসবে সে হচ্ছে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবে। সপ্তাহে 20 ঘন্টা মানে হচ্ছে আপনি মাসে 80 ঘন্টা কাজ করতে পারবেন। আর এখানে হচ্ছে সর্বনিম্ন যে স্যালারিটা সেটা হচ্ছে আপনার 200 নকের মতো। তো দেখা যায় এখানে সবই ঠিক আছে, আপনাকে অনেকেই বলবে যে ভাইয়া দেখেন, তো এখানে হচ্ছে আপনার 200 নক হচ্ছে মিনিমাম স্যালারি, আর হচ্ছে আপনি মাসে 80 ঘন্টা কাজ করবেন, তো দেখা যাচ্ছে যে এখানে আপনার 16,000 নক ইনকাম, তো আপনার খরচ হচ্ছে 10 থেকে 12,000, তো 4,000 নক আপনার সেফ। ইটস আ ভেরি গুড ক্যালকুলেশন, রাইট? কিন্তু আসলে বিষয়টা এরকম না, রিয়েল লাইফ সিনারিটা আসলে খুবই ডিফারেন্ট। এখানে এসে জব ম্যানেজ করা বা যারা জব ম্যানেজ করেছে তারা যে 80 ঘন্টা মাসে করতে পারতেছে, এটাও ইটস আ ভেরি গুড চ্যালেঞ্জিং। তো দেখা যায় অনেকেই হচ্ছে 80 ঘন্টা পূরণ হয় না, তো দেখা যায় যে মাসে 16,000 টাকা এটা অনেকে ইনকাম করে, অনেকে তার থেকে বেশি ইনকাম করে, অনেকে তার থেকেও কম ইনকাম করে, তো এটা ডিপেন্ডস করে।
তো আই থিঙ্ক আর্নিং সম্পর্কে আপনাদের সব মোটামুটি ধারণা হয়ে গিয়েছে। তো এটা ডিপেন্ডস করবে আর কি পার্সন টু পার্সন। তবে মিনিমাম হচ্ছে নরওয়েতে স্যালারি এখন 200 নকের মতো, এবং আপনাকে স্টুডেন্ট হলে আপনি 80 ঘন্টা কাজ করতে পারবেন। এর সাথে সাথে আমি আরেকটা বলে রাখতেছি যে আরেকটা কোশ্চেন আমি পেয়েছি এটা রিলেটেড, যে স্পাউস কতটুকু কাজ করতে পারবে। আমি বললাম যে হ্যাঁ, স্পাউস আপনার ফুল টাইম কাজ করতে পারবে। ফুল টাইম কাজ হচ্ছে আপনি সপ্তাহে আপনি 40 ঘন্টা কাজ করতে পারবেন, আর মাসে হচ্ছে আপনি 160 ঘন্টা কাজ করতে পারবেন, মানে স্টুডেন্টের ডাবল। আর স্যালারির কথা তো আমি বললামই, কোনো রেস্টুরেন্ট বা কোনো অর্গানাইজেশন হচ্ছে আপনার রাতে নাইট শিফট করলে দেখা যায় যে আপনাকে একটু আওয়ারলি একটু বাড়িয়ে দেয়, বোনাস দেয়, টিপস দেয়, সেটা ডিফারেন্ট কেস। তো ওই যে আবার বললাম যে কাজ ম্যানেজ করাটাই এখানে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। আর একটা কথা বলবো যে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ইনকাম বেশি নরওয়েতে প্রচুর ইনকাম, কিন্তু আপনাদের মুখে আপনারা হয়তো অনেক কমই শুনেছেন যে নরওয়েতে ট্যাক্সও প্রচুর, রাইট? তো আপনি যত পরিমাণে আর্ন করেন না কেন তত পরিমাণ হচ্ছে আপনার ট্যাক্স দিবেন। মানে হচ্ছে আপনি যদি সাপোজ স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি মাসে 16,000 টাকা ইনকাম করেন, তো দেখা যাচ্ছে যে আপনার ট্যাক্স মিনিমাম থাকবে হচ্ছে 70 to 20% মিনিমাম। এটা আপনি যদি ফুল টাইম জব করে থাকেন, তো দেখা যায় আপনি যদি ফুল টাইম জব পেয়ে যান এবং ফুল টাইম জবই করতে থাকেন, তো দেখা যায় আপনার সেটা ট্যাক্স হয়ে যাবে সেটা আপনার মিনিমাম 35 থেকে 45% মধ্যে। তো এই তো গেল আর্নিং সম্পর্কে বিষয়। তারপর হচ্ছে লাইফস্টাইল এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এটা নিয়ে কথা বলবো। তো এখানে লাইফস্টাইলটা হচ্ছে খুবই স্মুদি, আর হচ্ছে এখানে ওয়েদার বলতে খুবই বাজে, কারণ এখানে খুব প্রচন্ড ঠান্ডা, এবং আপনার যে আসলে যে বলে যে হচ্ছে আপনার 3 মাস সূর্য দেখা যায় না, এবং আসলে সত্য এটা 3 মাস উইন্টারে সূর্য দেখাই যায় না। সেই সময় হচ্ছে আপনার প্রচুর ডিপ্রেশনে ভুগতে হয়, এবং আমাদের হচ্ছে দেখা যায় মাল্টিভিটামিন, ভিটামিন ডি এগুলা কনজিউম করতে হয়। আর দেখা যায় সামার ইটস আ ভেরি nice weather in Norway, not only in Norway but also in whole Europe. So দেখা যায় যে সামারে হচ্ছে আপনার 3 মাস সূর্য ডুববে না, এটাও সত্যি। তো দেখা যায় সামার খুব ভালোই, কিন্তু সামারটা খুবই কম সময়ের জন্য থাকে। এখানে দেখা যায় বলা যায় 9 থেকে 10 মাস আপনার উইন্টারই থাকবে, তো সেটা মাথায় নিয়ে আসবেন। আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে। নরওয়েতে হচ্ছে কি আপনার হ্যাঁ মোটামুটি সবাই ইংলিশে কথা বলতে পারে, বাট আপনি যদি নরওয়ে ভাষাটা ভালোভাবে শিখে যান তবে আপনার জব পাওয়ার চান্সটা একটু বেড়ে যাবে। আর একটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখন, যে পিএইচডি, ওয়ার্ক পারমিট এবং পিআর, রাইট? আই থিঙ্ক পিআরটাই হচ্ছে সবার আমাদের মেইন টার্গেট থাকে। সবার বলবো না, ম্যাক্সিমামদের মেইন টার্গেট থাকে। তো আচ্ছা, এখন আমি হচ্ছে পিএইচডি সম্পর্কে আগে বলি। নরওয়েতে পিএইচডি মানে হচ্ছে ওয়ার্ক পারমিট। নরওয়েতে পিএইচডি করা মানে হচ্ছে ফুল টাইম ওয়ার্ক করা। এখানে পিএইচডি ইজ ইকুয়াল টু ওয়ার্ক। তার মানে আপনি যদি হচ্ছে নরওয়েতে পিএইচডি করেন তাহলে হচ্ছে আপনি নরওয়ে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আর কেউ যদি হচ্ছে নরওয়েতে সাবজেক্ট রিলেটেড জব ম্যানেজ করতে পারে তাহলে সে তার ওয়ার্ক পারমিটই পেয়ে যাবে। কিন্তু বর্তমানে হচ্ছে নরওয়েতে কিছু রুলস চেঞ্জ করেছে। এখন সাবজেক্ট রিলেটেড জবের পাশাপাশি এখন স্যালারি রিকোয়ারমেন্টটাও দেখতে হয়। আগেও দেখতো, কিন্তু সেটা ছিল রিকোয়ারমেন্টটা খুবই কম, কিন্তু এখন সেটা খুবই বেশি হয়ে গিয়েছে। আপনারা ইউডিআইতে গেলে চেক করতে পারবেন। তো সাবজেক্ট রিলেটেড জব হওয়ার পাশাপাশি আপনাকে স্যালারি রিকোয়ারমেন্টটাও ম্যাচ করতে হবে। ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক নাওএডেজ। তারপর হচ্ছে পিআর সম্পর্কে। তো আপনি যদি নরওয়েতে 3 বছর ওয়ার্ক পারমিটে থাকেন তাহলে হচ্ছে আপনি নরওয়েতে পিআর এর জন্য এলিজিবল। আপনি 3 বছর থাকবেন, আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিবেন, যেটা আগে ছিল না, বর্তমানে ওরা অ্যাড করেছে। ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিবেন, সোশ্যাল সিকিউরিটি পরীক্ষা দিবেন। তারপর হচ্ছে কি আপনি 1 বছরে হচ্ছে একটা ওদের মিনিমাম একটা স্যালারি আছে যেটা দেখবে, সেটা 1 বছর আপনি এই স্যালারিটা পেয়েছেন কিনা। অবভিয়াসলি আপনি পাবেনই, কেননা হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটে ছিলেন। তো এইগুলা ক্রাইটেরিয়া দেখে হচ্ছে আপনাকে পিআর দেওয়া হবে। এখন আরেকটা কোশ্চেন থাকে যে স্পাউস কি করবে। আমি যদি একটা স্টুডেন্ট যদি পিআর পেয়ে যায় তাহলে স্পাউস কি করবে। হ্যাঁ, এটা বলবো যে এই নরওয়েতে হচ্ছে সবার নিজের পিআর নিজের আর্ন করতে হয়। একজন পিআর পেয়ে গেল তো স্পাউস অটোমেটিক পিআর পেয়ে যাবে, বিষয়টা এমন না। আমার এখানে অনেক পরিচিত আছে যে এখানে সিটিজেন, কিন্তু তাদের স্পাউস এখনো স্টিল ডিপেন্ডেন্ট ভিসাতেই আছে, তারা পিআরও পায়নি, পাসপোর্ট তো অনেক দূরের কথা। এখানে সবার নিজের পিআর, নিজের পাসপোর্টটা, নিজের সিটিজেনশিপটা নিজের আর্ন করে নিতে হয়। তো এইখানে হচ্ছে কি এখন বলবো কি আপনার
3 বছর আপনার যদি ওয়ার্ক পারমিটে থাকেন তাহলে হচ্ছে আপনি পিআর এর জন্য এলিজিবল। আপনি যদি পিএইচডিও 3 বছরের জন্য করেন তারপর হচ্ছে আপনি পিআর এর জন্য এলিজিবল। স্পাউসও হচ্ছে আপনার পিআর এর নিজেরটা নিজে আর্ন করে নিতে হবে। তো সেও দেখা যায় যে আপনার তার ওয়ার্ক পারমিট লাগবে না, তবে তাকে অবশ্যই কাজ করতে হবে অথবা তাকে এখানে স্টাডি করতে হবে। তো এই তো গেল নরওয়ের হোল সিনারিও। কেননা আমি এখন জানতে পারলাম যে হচ্ছে কি আমাদের দেশ থেকে অনেকেই, শুধু আমাদের দেশ থেকে না পুরো এশিয়ান থেকে দেখা যাচ্ছে অনেক লোকই হচ্ছে এখন নরওয়েতে আসতে চাচ্ছে, কেননা ইউনিভার্সিটি অফ স্টাভাঙ্গার হচ্ছে তাদের টিউশন ফি কমিয়ে দিয়েছে। এখন আমার মতামত আসলে বিদেশে আসা হচ্ছে একটা পুরোটা গ্যাম্বলিং। আপনি এখানে আসলে হচ্ছে দেখা যায় আপনার লাখ লেগেও যেতে পারে অথবা হচ্ছে কি আপনার লাখ নাও লেগে যেতে পারে, এটা ইটস ডিপেন্ড। এটা হচ্ছে ভাগ্যের লেখন, এটা আল্লাহ তাআলা যেভাবে লিখে রেখেছে। রিজিক যতটুকু যেখানে আছে ততটুকু সেখান থেকেই হচ্ছে আমরা পাবো, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। আর একটা কথা হচ্ছে বলবো যে নরওয়েতে এসে যে এখানে অনেকেই হচ্ছে ব্যাক করে চলে গিয়েছে। এটা হয়তো অনেকেই জানে না বা অনেকে হচ্ছে আপনাকে বলবে না। অনেক এজেন্সি বা অনেক ফেসবুক গ্রুপ থেকে আপনারা শুনে থাকবেন যে হচ্ছে নরওয়েতে গেলেই হচ্ছে চাকরি অ্যাভেলেবেল, এখানে অনেক পরিমাণ স্যালারি পাওয়া যায়। এটা সবসময় সঠিক না। স্যালারি ঠিক আছে, কিন্তু আপনার ট্যাক্স, লিভিং কস্ট ইটস আ ভেরি 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 হাই। সো আপনি একটু চিন্তা করে আসবেন। আর একটা কথা আমার মানে ইটস মাই অপিনিয়ন দ্যাট if you have a good life in Bangladesh or in Asia and you have a very good age, then I don't think so it's a very good decision to come abroad for a study. আপনি যদি কাজের জন্য আসেন দ্যাটস ফাইন, আদারওয়াইজ স্টুডেন্ট ভিসা হিসেবে আসার জন্য আমি এনকারেজ করব না। অনেকের লাক ভালো হলে আপনার ওয়ার্ক পারমিটে চলে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখতে পারতেছি যে আপনার এখানে জব ম্যানেজ করা ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমাদের সময় হচ্ছে আমরা প্রায় 300-350 স্টুডেন্টের মতো এসেছিলাম এখানে, যেহেতু আমরা লাস্ট ব্যাচ ছিলাম ফ্রি এডুকেশনে। কিন্তু বর্তমানে হচ্ছে আমরা দেখা যায় এখানে 10 থেকে 15 জনের মতোই সার্ভাইভ করতে পেরেছে। বাদ বাকি হচ্ছে দেখা যায় অনেকে দেশে চলে গিয়েছে, অনেকে সেকেন্ড মাস্টার্স করার জন্য হচ্ছে আবার অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে চলে গিয়েছে। আর একটা আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ যারাই আসবেন এখানে অ্যাটলিস্ট পড়াশোনাটা কমপ্লিট করবেন। এখানে এসে আপনি স্টুডেন্ট ভিসা হিসেবে আসবেন, যদি পড়াশোনা কমপ্লিট না করে অন্য জায়গায় চলে যান তাহলে সেটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে, যেটা পরবর্তীতে আমাদের খুবই একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে আমাদের দেশের প্রতি। এমনিতে তো অন্যান্য দেশ হচ্ছে আমাদের সম্পর্কে খুব ভালোই বলতেছে, আমরা তো খুব ভালোই সুনাম অর্জন করেছি। এটা যাতে হচ্ছে নরওয়েতে না হয়, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট ফর ইউ। এই তো। আর হচ্ছে কি এখানে হচ্ছে আপনাকে সবসময় 1 বছরের ভিসা দিবে। আপনি যদি হচ্ছে এখানে 1 বছরের যে পড়াশোনার রিকোয়ারমেন্ট সেটা যদি আপনি ফুলফিল করেন, তাদের মিনিমাম ক্রেডিট কমপ্লিট করতে পারেন 1 বছরের মধ্যে, তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে ভিসা পাবেন। এই তো। আর যদি আপনি সপ্তাহে 20 ঘন্টা বেশি কাজ করেন তাহলে হচ্ছে আপনি পরবর্তী যখন ভিসার জন্য আবেদন করবেন তখন হচ্ছে ইউডিআই আপনাকে কোশ্চেন করবে, অনেক হ্যারাসমেন্ট করবে। তো এখানে ওটা হচ্ছে খুবই স্ট্রিক্ট। এই তো। এই আমার কাছে মনে হচ্ছে এইগুলাই হচ্ছে এফএকিউ ছিল। তারপরে যদি আমি কিছু মিস করে থাকি তাহলে হচ্ছে আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। আর আমার যদি কোনো কিছু ইনফরমেশন দিতে ভুল হয় তাহলে সরি, আমাকে কারেকশন করে দিবেন। এই তো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।